আনন্দ স্যার, আপনার টিকিট এসে গেছে। এটা জয়পুর থেকে দিল্লি, এটা দিল্লি থেকে দেরাদুন, আর এটা আপনার রিটার্ন টিকিট। থ্যাংক ইউ স্যার, এবার আপনার সঙ্গে 2 সপ্তাহ বাদে দেখা হবে। হ্যাভ আ নাইস ট্রিপ। তনু, আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো, আমারও দেরি হয়ে গেছে, মাও হয়তো রেডি হয়ে গেছে। চলো চলো। শ্বেতা, এই তো মা, আমি এসে গেছি। কত দেরি করিস তুই? আমি কিন্তু দুজনকে ড্রপ করতে পারবো না। আমিও না। আরে না বাবা, তোর পেছনে যে কেউ বসবে তুই তাকে অন্য কোথাও পৌঁছে দিবি। আর মা, তুমি যদি রাজীবের বাইকে বসো তাহলে আজ পৌঁছানোর জন্য কালকে বেরোতে হবে। আচ্ছা চল যা এবার, ধীরে সুস্থে সাবধানে যাস। চল চল, দেরি হয়ে যাচ্ছে। শ্বেতা, আমার পেরেন্টস তোমার সঙ্গে দেখা করতে চান। হুসেন, এটা পসিবল নয়। আমার বাবা ছুটিতে বাড়ি আসছে 2 সপ্তাহের জন্য। তাহলে উনি যতদিন থাকবেন আমরা কি দেখাও করব না? হুসেন, তুমি জানো তো আমার বাবা কেমন। সচ্ছল পরিবার, এক দম্পতি, ওনাদের 2 মেয়ে। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল আর অন্য মেয়ের একটি সম্পর্ক ছিল, একটা রিলেশনশিপ যাকে ভালোবাসা বলা হয়। কিন্তু একদিন সকালে অদ্ভুত একটা ঘটনা ঘটল, যার ইঙ্গিত হয়তো তারা অনেক আগেই শুনেছিলেন। অপরাধ তাদের দরজায় কড়া নাড়ার হয়তো অনেক দিন আগেই। তনু, পুলিশকে ডাক এক্ষুনি। স্যার, 23 বছরের মেয়ে শ্বেতা পাল, অ্যাটেম্প টু মার্ডারের মামলা। মেয়েটির কন্ডিশন খুবই সিরিয়াস, হসপিটালাইজড। চলো দেখা যাক। স্যার, কেমন আছে আমার মেয়ে? আমরা পুরো চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি। আই এম সরি। কি বললো ডাক্তার? ডক্টর বললেন ব্রড ডেড, রিভাইভ করতে পারেনি। এক্স্যাক্টলি কি হয়েছিল? শ্বেতার বাবা আনন্দ পাল, উনি ওকে খুন করেছে।
উনি কোথায়? পালিয়ে গেছে। আপনি কে? আমি রাজীব সাক্সেনা, জামাই। শ্বেতার বর্দি তনুজা আমার স্ত্রী। মা নিজে বাবা শ্বেতাকে খুন করছিলেন সেটা দেখেছেন। উনি আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু উনি পালিয়ে যান। এখানে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছিল। মৃত্যুর কারণ? মনে হয় জলে ডুবে সাফোকেশন থেকেই মৃত্যুটা হয়েছে, তবে পোস্টমর্টমের পরেই আমরা সবকিছু ঠিকঠাক বলতে পারবো। মিসেস পাল, আপনি বলুন এটা কিভাবে হলো? আমি কাজে বেরোবো বলে রেডি হচ্ছিলাম, খাবার প্যাক করছিলাম, তখনই হঠাৎ জোরে একটা আওয়াজ শুনতে পাই। আমি বেডরুমে গেলাম। আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড আছে, কিন্তু ও ওখানে ছিল না। তারপর আমি শ্বেতার বেডরুমে গেলাম। ওখানে শ্বেতাকেও পেলাম না। আমি দেখলাম যে বাথরুমের দরজাটা খোলা, আর আমার হাজব্যান্ড শ্বেতাকে ধরে কিছু করছে। কি করছো তুমি? কিন্তু আমার কিছু একটা করার আগে আমার হাজব্যান্ড ওখান থেকে পালিয়ে গেল। শ্বেতা, শ্বেতা, তনু, রাজীব, তনু, কি হয়েছে তোর? আমার মনে হলো শ্বেতা অজ্ঞান হয়ে গেছে। আমি চেঁচাতে থাকলাম, তখনই তনু আর রাজীব ওখানে আসলো। শ্বেতা, শ্বেতা চোখ খোল সোনা। শ্বেতা, কি হয়েছে মা? দেখ শ্বেতা, শ্বেতা, শ্বেতা চোখ খোল, তোমার বাবাই সব করেছে। শ্বেতা, শ্বেতা কোথায় উনি? পালিয়ে গেছে। এবার কি হবে? শ্বেতা, তনু, তনু অ্যাম্বুলেন্সে ফোন করো। শ্বেতা, চোখ খোল শ্বেতা, শ্বেতা চোখ খোল শ্বেতা, 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 শ্বেতা চোখ খোল সোনা, চোখ খোল। আপনি আপনার শ্বশুরমশাইকে দেখেননি? না, উনি হয়তো আমি আর তনুজা উপরে ওঠার আগেই পালিয়ে গিয়েছিলেন। ওনার মোবাইল নম্বর দিন। 444-12244। স্যার, মিস্টার পালের ফোনটা সুইচ অফ আছে। বাবা মেয়েকে খুন করে পালিয়ে যায়, খুব অবাক লাগছে। না, আমি শ্বেতার কোনো চিৎকার শুনিনি। আগে আমরাও কিছু শুনতে পাইনি। আমরা তো মায়ের চিৎকার শুনে উপরে উঠে এলাম। আমাদের বাড়িটা একবার দেখতে হবে।
তা ম্যাডাম, আপনি এটাই বলতে চাইছেন যে খুনটা আপনার স্বামী মানে ওর বাবা করেছিল? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই ঘরে কি আপনার মেয়ে একাই থাকতো? আগে এটা শ্বেতারই রুম, মায়ের পাশের ঘরেই থাকেন। আপনিও এখানে থাকেন? আগে আমি শ্বেতার বর্দি মানে তনুজার সঙ্গে এই পাশেই আউট হাউসে থাকি। আর সে তার বাবা মানে আপনার শ্বশুর মিস্টার পাল কোথায় থাকতেন? আগে উনি একজন আর্কিওলজিস্ট, বেশিরভাগ সময় সাইডে থাকেন। বছরে 2-1 বার এখানে যাওয়া আসা করতেন। কয়েকদিন আগে দিন 15-এর জন্য এখানে এসেছিলেন। ছুটি কাটাতে এসে মেয়েকে মেরে ফেললো। উনি ওকে ঘেন্না করতেন, ইনফ্যাক্ট শ্বেতা আর তনুজা দুজনকেই। স্যার, ফোনটা এখনো বন্ধ আছে। মেয়েদেরকে উনি কেন ঘেন্না করতেন? আমার বাবা কখনো আমাদের সাথে থাকেননি, আর আমাদের প্রয়োজনের সময় তো একেবারেই না। আমরা যাই করেছি সবই ওনার অপছন্দ ছিল। বিশেষ কোনো কারণ যে উনি ওনার 2 মেয়েকেই ঘেন্না করতেন? উনি আমাকে এই কারণে অপছন্দ করতেন কারণ আমি রাজীবকে বিয়ে করেছি। উনি আমাদের সম্পর্কটা মেনে নেননি। এই রাজীবটাকে বাবা, আমি আর রাজীব কলেজে একসাথে পড়ি। তো বিয়ে করতে চাও ওকে? বাবা, আমরা একে অপরকে ভালোবাসি। রাজীব খুব ভালো ছেলে, ওর অসুবিধে হলে রাজীব সবসময় ওকে সাহায্য করে। ও, তুমিও সাপোর্ট করছো? বাড়ির সমস্ত সিদ্ধান্ত তোমরাই তাহলে নেবে, যেন আমার কোনো অস্তিত্ব নেই বাড়িতে। ঠিকই বলছো বাবা, তোমার কোনো অস্তিত্ব নেই আর কোনোদিন ছিলও না। যা যা ইম্পর্টেন্ট ডিসিশন আমি নিয়েছি সব মায়ের সাথে নিয়েছি, আর রাজীবকেই আমি বিয়ে করছি। লাস্ট ইয়ার আমি আর রাজীব বিয়ে করেছি। বাবা বিয়েতেও আসেননি। রাজীব ওনার খুবই অপছন্দের, আর বিয়ের পর মা আর শ্বেতা একা হয়ে গেল। এই জন্যই আমি আর রাজীব ওখানে শিফট হয়ে গেলাম আর আউট হাউসে থাকতে লাগলাম। তাও কিন্তু এটাতে তো প্রমাণ হয় না যে আপনার বাবা সে তাকে খুন করবে। স্যার, সমস্ত ফোন রেকর্ড চেক করেছি। সেটা প্রায়ই কোনো হোসেন আহমেদের সঙ্গে কথা বলতো। ওর ফোনটা এখনো সুইচ অফ আছে। এই হোসেন আহমেদ কে? কে এই হোসেন আহমেদ? আগে ও আমার বন্ধু। আর সে তারও? আমার আর তনুজার বিয়ের পর আমরা ছোট একটা পার্টি রেখেছিলাম, সেখানেই শ্বেতার সঙ্গে হোসেনের দেখা হয়। আর তারপরে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। বাবা এইসব একদম পছন্দ করতেন না। সন্তানকে শাসন না করলে এইভাবেই বকে যায় তারা। এ সব কিছুর জন্য দায়ী তুমি। বাবা, মাকে কি বলছো তুমি? আমি এখন আর বাচ্চা নই। আমি ভালোবাসি হোসেনকে, আমি বিয়ে করতে চাই ওকে। বাবা, ও ভালো ছেলে। বাবা, আমি ওকে অনেকদিন ধরে চিনি, ও ভীষণ। দেখো, তুমি আমাদের পরিবারের ব্যাপারে নাক না গলালেই আমি খুশি হব। বাবা, রাজীব বাইরের কেউ নয়, ও আমার হাজবেন্ড, এই পরিবারেরই অংশ। চুপ! এই সমস্ত নোংরামির জন্য দায়ী তুই। তোর জন্য এর সাহস এত বেড়েছে, আর তোর জন্যই এতটা খারাপ কাজ করার সাহসও পেয়েছে। খারাপ কাজ? বাবা, তুমি যা ভাবতে চাও ভাবো। এমনিতেও তুমি বাড়ির ব্যাপারে ভালোটা ভেবেছো কখন যে এখন ভাববে? তো শ্বেতার এই সম্পর্কের জন্যই ওর বাবা ওকে খুন করলো? হ্যাঁ। ও ওর মেয়েদের কখনোই পছন্দ করতো না। ও তো চাইনি যে মেয়ে হোক।
যখন তনু জন্মালো তখন খুব দুঃখ করেছিল। যা হোক করে নিজেকে সামলে নিয়েছিল যে পরের বার আমাদের ছেলেই হবে। তারপর আমার শ্বেতা হলো, ছেলে হলো না। তখন থেকেই শ্বেতাকেও ঘেন্না করত। আমার দুই মেয়েকেই ও ঘেন্না করত। কখনোই প্রয়োজনের সময় আমাদের কাছে থাকেনি, সাথেও থাকেনি। ব্যাস নিজের রিসার্চ আর কাজ নিয়েই থাকতো। তারপর তনুজার জীবনে রাজীব এলো, যে ওকে ভালোবাসতো, খেয়াল রাখতো। আমি খুশি হয়েছিলাম। আর যখন শ্বেতার জীবনেও এত ভালো ছেলে এলো, তখন আমি আরো খুশি হয়েছিলাম। কারণ আমার মেয়েদের জীবনে সেই ভালোবাসাটাই এসেছিল যেটা ওদের পাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের সুখ ওর সহ্য হয়নি। ও আমাদের জীবনে দখলদারি করতে এলো। যখন ও আমাদের জীবনের কোনো অংশই নয়, তাহলে ও কেন আমাদের জীবনে দখলদারি করতে এলো? কি অধিকার ছিল ওর? হ্যাঁ, আমি শুনলাম পালসারের মেয়ের মৃত্যুর ব্যাপারে। খুন করা হয়েছে ওকে, তোমার পালসারই করেছেন। তার কোনো খবর? পালসার এরকম করতেই পারেন না। উনি পালিয়ে গেছেন। উনি এখন কোথায়? দেরাদুনে না ধারে কাছে কোথাও? দেখুন, পালসার তো এখনো পর্যন্ত এখানে কাউকে কন্ট্যাক্ট করেননি। দেখো, তোমার জন্য আর তোমার পালসারের জন্য এটাই ভালো হবে যে যদি আমাকে বলে দাও তোমার পালসার কোথায় আছেন। দেখুন, আমার মনে হয় উনি হয়তো সাহারানপুরে আছেন। প্রফেসর যোগেশ মাথুরের বাড়ি। আপনারা একবার চেক করতে পারেন। আনন্দ, তোমার থানায় গিয়ে সবকিছু জানানো উচিত ছিল। পুলিশ আমার কথা কখনোই বিশ্বাস করতো না যোগেশ, কখনো না। খবরটা একদম ঠিক স্যার। আনন্দপাল যোগেশ মাথুরের বাড়িতেই আছে। টিমকে বলো ওকে ঘিরে ফেলতে, ও যেন জানতে না পারে। স্যার, অদ্ভুত ব্যাপার, বিশ্বাসই হচ্ছে না যে একজন সিনিয়র আর্কিওলজিস্ট তার মেয়েকে খুন করে দেয়। ছেলের পরিবর্তে মেয়ে হওয়ার রাগটা এতদিন পুষে রেখে এতদিনে উগড়ালো। হোসেন আহমেদের ফোন এখনো সুইচ অফ আসছে, আর ওর ফোন রেকর্ডস কালকের মধ্যে পেয়ে যাব। একটা টিম ওর বাড়িতেও পাঠাও। চোখের সামনে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। সিস্টার, যেটা মনে হচ্ছিল সেটা নয়। আমারও তো তাই মনে হয়। তবুও কনফার্ম হতে হবে। আগে ডক্টর আনন্দপাল, আমি জানি উনি এখানেই লুকিয়ে আছেন। আনন্দ, পুলিশ এসছে, ওরা সব জেনে গেছে। আমি আমার মেয়েকে খুবই ভালোবাসতাম। আমি ওকে মারিনি। আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনি সবসময় ছেলেই চাইতেন। আমার ওয়াইফ আপনাকে এটা বলেছে তো? এসব বাজে কথা, মিথ্যে কথা বলছো। আপনি আমার বাংলোর নামটা দেখেছেন? আমার দুই মেয়ে তনুশ্রী আর শ্বেতার নামে নামটা রেখেছি।
আমার মেয়ে ছিল শ্বেতা। খুব ভালোবাসতাম আমি ওকে। কিন্তু আপনাকে দেখে তো সেরকম মনে হচ্ছে না যে আপনি ওর মৃত্যুতে মানে খুন হওয়াতে একটুও দুঃখ পেয়েছেন। দুঃখ করার সময় পেলাম কই? আমার স্ত্রী আর জামাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু পালিয়ে লুকিয়েছিলেন তো আপনি। সেই জন্যই তো, সেই জন্যে, কারণ আমি বুঝতে পেরে গেছিলাম এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাকে ফাঁসিয়ে দিয়ে এরা সব কিছু আত্মসাৎ করতে চাইছে। কি চাইছিল? রাজীব সাক্সেনা, ওই আমার জামাই, ওর কুনজর আমার সম্পত্তি দেখে অনেক আগেই আমি জানতাম, অনেক আগে থেকেই জানতাম। আর সেই জন্যই তো তনুজাকে বিয়ে করেছে। তনুজা ওকে সবকিছু দেবার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু শ্বেতা ও ছিল ওর রাস্তার কাঁটা। তাই তো ওকে রাস্তা থেকে সরানোর জন্য ও ওই হোসেন আহমেদকে নিয়ে এসেছিল এখানে। আমার স্ত্রীও এই ব্যাপারে যুক্ত। আমাকে তো বলির পাঁঠা বানানো হয়েছে। আমি ছুটিতে আসতেই ওরা এই অন্যায়টাকে সেরে ফেলেছে। কোথায় যাব আমি পালিয়ে? কোথায় যাব? কতক্ষণ আমি নিজের কাছ থেকে সরে থাকব? আমি জানতাম যে আমি ধরা পড়ে যাব। ভয় পেয়ে গেছিলাম আমি। এরা সবাই মিলে আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র সাজালো যে হুসেনকে বাড়িতে পাওয়া যায়নি, ওর ফোন এখনো বন্ধ আছে। সাহেব, হুসেন কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। এটা যদি মিথ্যে কথা হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সাহেব, আমার ছেলে এমন কি করেছে আপনারা কিছু বলছেন না কেন? আমরা সন্দেহ করছি ও একটা খুনের সঙ্গে জড়িত। তোমরা এই আশেপাশেই থাকবে। হ্যাঁ স্যার। স্যার, হুসেন আর তনুজার হাজবেন্ড রাজীব কলেজ থেকেই এদের বন্ধুত্ব। হুসেন পেশায় সফটওয়্যার কনসালটেন্ট। 23শে জানুয়ারি মানে যেদিন সে তার খুন হয় সেদিন থেকে অফিসেই যায়নি। আর এই রাজীব কি করে? স্যার, ও কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে। এমন কি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি না? স্যার, এই পাল ফ্যামিলির এখানে 2-3টে প্রপার্টি আছে, আর সবই মিস্টার পালের ওয়াইফের নামে। মানে ডক্টর পালের নামে কিছুই নেই? নো স্যার, একটাও না। রাজীব সাক্সেনা, ওই আমার জামাই, ওর কুনজর আমার সম্পত্তি দেখে অনেক আগেই আমি জানতাম। তনুজা ওকে সবকিছু দেবার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু শ্বেতা, তাই তো ওকে রাস্তা থেকে সরানোর জন্য ও ওই হোসেন আহমেদকে নিয়ে এসেছিল এখানে। স্যার, এই একটা জিনিস এখানে খুব অদ্ভুত মনে হচ্ছে। ঠিক আছে, ওনারা এখন সেকেন্ড পোস্টমর্টম করছেন। বডি আমরা তারপরেই পাবো। শুনেছি বাবা ধরা পড়েছে। হ্যাঁ, প্রপার্টিটা আমার নামেই। আমার হাজবেন্ড ট্যাক্সে ছাড় পেতে সব প্রপার্টি আমার নামেই করে দেন। ম্যাডাম, আপনি কি আপনার হাজবেন্ডকে সত্যিই দেখেছেন যে উনি শ্বেতাকে জলে ডুবিয়ে মারছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আগে হ্যাঁ, এমন কিছু দেখা যাচ্ছে যেটা আপনারা আমাকে গোপন করেছেন। হুসেন আহমদ তোমার বন্ধু, কি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো, 22 জানুয়ারি রাত থেকে 23শে জানুয়ারি সকাল পর্যন্ত এখানেই ছিল, এই বাড়িতে, মূল ঘটনাস্থলে। এই কথাটা তো আপনারা আমাদের বলতে ভুলেই গেছেন। হুসেন আহমেদকে এখনো পাওয়া যাচ্ছে না। ও তো তোমার কলেজ লাইফ থেকে খুব ভালো বন্ধু, তাই না?
শ্বেতা আমার বোনের মতো ছিল। আসলে ও তো তোমার বউয়ের বোন ছিল। তনুজাকে বিয়ে করার পর সম্পত্তির অর্ধেকটা তোমার নামে পাকা হয়ে গিয়েছিল, কিন্তু সেটার যাওয়ার পর সম্পত্তিটা তো পুরোটাই তোমার হয়ে গেল, তাই না? এটা কি বাজে কথা বলছেন আপনি? এইটা আমাদের পরিবার স্যার, আর সেটাও আমার পরিবার ছিল। আর পরিবারের মধ্যে ভাগাভাগি কি? ভাগাভাগিটা পরিবারের মধ্যেই হয়, প্রতিবেশীর মধ্যে নয়। হোসেন আহমেদ কোথায়? কোথায় আছে হোসেন আহমেদ? মা, যেদিন শ্বেতার সাথে এসব হয়েছিল সেদিন হোসেন এ বাড়িতে ছিল? মা, হ্যাঁ ছিল। আমিও ঠিক জানতাম না, কিন্তু তোমার বাবা সেটা জেনে গিয়েছিলেন। চুপ আসতে। ললিতা, ললিতা, কি ব্যাপার? শ্বেতা এখনো হোসেনের সাথে দেখা করে? ও খুব ভালো ছেলে, বুঝলে? আমি জানতে চাইছি যে শ্বেতা এখনো হোসেনের সাথে মেশে? আমি জানি না। কি হয়েছে বাবা? সরো। কার সাথে ফোনে কথা বলছিলে? কারোর সঙ্গে না বাবা। শুনেছি, আমি শুনেছি। তুমি আস্তে আস্তে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছিলে। না বাবা, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম না। তোমার সন্দেহ হচ্ছে তো আমার মোবাইলটা দেখে নাও। এই নাও। আমি কারোর সঙ্গে কথা বলছিলাম না বাবা। তুমি ভুল শুনেছ। তুমি তো সবসময় কাজের মধ্যেই থাকো, তাই হয়তো এখনো কাজের জায়গার শব্দগুলো কানে বাজছে। যখন আমি দরজাটা নক করলাম তখন আমি একটা দরজা বন্ধ হবার শব্দ পেয়েছিলাম। ওটা বাবা, আমি বাথরুম থেকে বেরোচ্ছিলাম তো সেই দরজার আওয়াজ হয়েছে। দরজা তো ভেতর থেকে বন্ধ, কেউ ভেতরে আছে। দরজা খোলো, আমি বলছি দরজাটা খোলো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দরজা তো ভেতর থেকে বন্ধ, কেউ ভেতরে আছে। দরজা খোলো, আমি বলছি দরজাটা খোলো। তো এই তামাশা চলছিল এখানে, আর তোমরা মা মেয়ে বলছিলে আমার কান বাজছে, আমি পাগল হয়ে গেছি তাই না? এটা চরম লজ্জার ব্যাপার। আমার বাড়িতে আমার চোখের আড়ালে সব হচ্ছে। বাবা তুমি বুঝতে পারছো না, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, বিয়ে করতে চাই, একসঙ্গে থাকতে চাই। স্যার, আমি সেটাকে ছাড়া থাকতে পারবো না স্যার। আপনি এখানে চলে আসায় আমাদের দেখা করাটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমি থাকতে পারছিলাম না, তাই আমি এখানে চলে এসেছি। দেখুন স্যার, সমস্ত দোষ আমার, এখানে শ্বেতার কোনো দোষ নেই, আপনি ওকে কিছু বলবেন না। বাবা চাপ! এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। Get out! হোসেন, আরে তুমি কিরকম মা তুমি এইসব ব্যাপারে প্রশ্রয় দিচ্ছ? তোমার কাছে আমি এই ব্যাপারে ভাষণ শুনতে চাই না। তুমি কখনোই ওকে ভালোবাসা দাওনি, যখন ও হয়েছিল তখন ওকে কোলে পর্যন্ত নাওনি, আর এখন তুমি বলছো যে। শোনো, তোমার এই অহেতুক জেদ ছেড়ে দাও। আরে যেভাবে ও থাকতে চায় সেভাবে থাকতে দাও না, এদের খুশিতেই তো আমাদের খুশি। আর তাছাড়া বাবা তুমি আমার ব্যাপারে মাথা ঘামাবে না। যেমন এতদিন দূরে থেকেছো, এখনো দূরেই থাকবে। আমি আর বাচ্চা মেয়ে নই, নিজের ভালো মন্দ আমি নিজেই বুঝতে পারি। হঠাৎ করে তোমাকে আর আমার উপর বিচিত্র ফলাতে হবে না। তোমাকে ছাড়াই আমরা খুব ভালো আছি, তোমার স্নেহ ভালোবাসা ছাড়া আমরা দিব্যি আছি। আর বাবা দিদিকে আর আমাকে মার এটা কখনোই বলতে হয়নি যে তুমি মেয়ে নয় ছেলে চেয়েছো। আর তুমি আমাদের সাথে যেভাবে ব্যবহার করো তাতে এটা পরিষ্কার বোঝা যায়, যখন আমাদের তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না, তাহলে এখন কেন? তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। হুসেন আহমেদ, হুসেন এখন পালিয়ে আর কোনো লাভ হবে না। তুমি সেটাকে খুন করলে কেন? না স্যার, আমি খুন করিনি। তাহলে তুমি এমনি লুকিয়ে বেড়াচ্ছিলে, চোর পুলিশ খেলছিলে? স্যার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি রাত 2:30 পর্যন্ত শ্বেতার বাড়িতেই ছিলাম, আর ওর বাবা আমাদের দেখে ফেলেন। তার পরের দিন সকালে আমি শুনলাম যে শ্বেতাকে খুন করা হয়েছে। ভেবেছিলাম ওর বাবা হয়তো আমাকেই ফাঁসিয়ে দেবেন। স্যার। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। ডুবে মেয়েটির মৃত্যু হয়নি, আর ওর মৃত্যুর কারণও জল নয়। তাহলে? সাফোকেশন, দম বন্ধ হয়ে মারা গেছে। ওকে গলা টিপে মারা হয়নি, মুখে কিছু চাপা দিয়ে দম বন্ধ করে ওকে মারা হয়েছে। ঠিক বলছেন? হ্যাঁ, ওর লাংসে তো আমরা প্রায় জল পাইনি বলা যায়। ওকে ডোবানোর আগে মারা হয়েছে, আর মৃত্যুর সময়টা সকাল 6:30 থেকে 9:30 মধ্যে। আপনি শিওর? অ্যাবসলিউটলি, একদম ঠিক আছে।
এই ছেলেটা তো শ্বেতার বাড়িতে রাত্রি 2:30 অবধি ছিল। হ্যাঁ স্যার, আর তারপরে ওর লোকেশন ওর বাড়িতেই দেখাচ্ছে। কিন্তু মৃত্যু তো সকাল 6:30 থেকে 9:30-র মধ্যে হয়েছে। মনে হয় না এই ছেলেটা এতে যুক্ত আছে। মিস্টার আনন্দ পাল, আপনি আপনার মেয়েকে খুন করেছেন। আমি বললাম তো আমি ওকে মারিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আপনাকে কোনোভাবেই ফাঁসানো হচ্ছে না, বরং আপনি আমাদের চোখে ধুলো দিচ্ছেন। দেখুন, শ্বেতার সাথে হুসেন আহমেদের সম্পর্কটা আপনি মেনে নিতে পারেননি। আপনি খুশি ছিলেন না কারণ পরিবারের কেউ আপনার কথা শুনতো না। আপনার মেয়ে দায়ে পড়ে আপনাকে বাবা বলতো, মন থেকে নয়, কারণ আপনি ওকে প্রথম থেকে ঘেন্না করতেন। আপনার বড় মেয়ে তনুজা, ওর আর রাজীবের বিয়েটা আপনি মেনে নিতে পারেননি। শ্বেতা হুসেন আহমেদকে বিয়ে করতে চেয়েছিল, সেটাও আপনি মেনে নিতে পারেননি। আপনার বাংলোর নাম তনুষ, সেটাও আপনি রাখেননি, বরং এই নামটা আপনার স্ত্রী রেখেছিলেন। মিস্টার পাল, আপনি আপনার মেয়েকে খুন করেছেন, কেননা আপনার মেয়ে শ্বেতা আপনাকে তার জীবন থেকে দূরে চলে যেতে বলায় আপনি সেটা সহ্য করতে পারেননি। নিজের ভালো মন্দ আমি নিজেই বুঝতে পারি। হঠাৎ করে তোমাকে আর আমার উপর পিচিত্ত ফলাতে হবে না। তোমার স্নেহ ভালোবাসা ছাড়া আমরা দিব্যি আছি। তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। আপনার ওয়াইফ কিছু ভুল বলেননি মিস্টার আনন্দ পাল। আপনি আপনার মেয়েকে টাবে ডুবিয়ে পালিয়ে যান, কিন্তু আপনি ভুল ভেবেছেন মিস্টার পাল, কারণ ততক্ষণে আপনার মেয়ে মারা গেছিল। আপনি আগেই ওকে মেরে ফেলেছিলেন। 23শে জানুয়ারি সকালবেলায় আপনি আপনার মেয়েকে খুন করেছেন, ঠিক বলছি না আমি? আর বাবা, দিদিকে আর আমাকে মার এটা কখনোই বলতে হয়নি যে তুমি মেয়ে নয় ছেলে চেয়েছো। আর তুমি আমাদের সাথে যেভাবে ব্যবহার করো তাতে এটা পরিষ্কার বোঝা যায়, যখন আমাদের তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না। তাহলে এখন কেন? তোমাকে ছাড়া আমরা খুব ভালো আছি, তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। আমার নিজের মেয়ে আমাকে নিজের বাবাকে তাড়িয়ে দিতে চায়, নিজের জীবন থেকে, পরিবার থেকে, ওই হোসেনের জন্যে। না, আমি এটা সহ্য করতে পারিনি। আমি এটা সহ্য করতে পারিনি যে আমার নিজের মেয়ে তার বাবার প্রতি সামান্য মান, সম্মান, ভালোবাসা কিচ্ছু নেই। আমার বড় মেয়ে একদিন যেভাবে আমার সম্মান নষ্ট করেছিল, আর এখন আমার ছোট মেয়ে সেই রাস্তাতেই চলেছে। আমি সেদিন রাতে ঘুমোতেই পারিনি। তোমার কোনো অস্তিত্ব নেই, আর কোনোদিন ছিল না। তাই প্লিজ আমাদের জীবন থেকে চলে যাও, চলে যাও। শ্বেতা আর তনুজা আমার মান সম্মানের ওপর দুজনে কালি লাগিয়েছিল। তনুজা এমন একটা অপদার্থকে বিয়ে করলো যে ঘর জামাই হয়েই থেকে গেল বাড়িতে। আর শ্বেতা না জানি কাকে ধরে নিয়ে এসেছিল, পুরোপুরি নিষ্কর্মা। আমি অনেক বুঝিয়েছিলাম শ্বেতাকে, ওই ছেলেটার থেকে দূরে থাক, বাড়ির মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিস না। কোনো কথা শুনল না আমার। উপরন্তু আমাকে বলল যে আমি নাকি বাবা হবার যোগ্যই নই। এই সব কিছু শুনতে শুনতে, সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম আমি। এসব শেষ করা দরকার ছিল, তাই যা করার আমি তাই করেছি, করে দিয়েছি, মেরে দিয়েছি।
করেছিলাম, কারণ যাতে সবাই মনে করে অ্যাক্সিডেন্ট। এবং সেটাতে আপনি সম্পূর্ণভাবে অসফল। একজন বাবা হিসেবে অসফল, একজন স্বামী হিসেবে অসফল। আর এটাও আপনি চিন্তা করেননি যে এই কাজটা করে আপনি বাঁচতে পারবেন না। যখন আপনার ওয়াইফ আমাদের বললেন যে উনি আপনাকে পালিয়ে যেতে দেখেছেন, তখন ভেবেছিলাম উনি আমাদের হয়তো মিথ্যে কথা বলছেন। কারণ আপনার মতন একজন উঁচু দরের মানুষ কখনোই এতটা নিচে নামবে না যে নিজের মেয়েকে খুন করে দেবে। অত্যন্ত খারাপ লোক আপনি, জঘন্য মানুষ। আমার পেরেন্টস তোমার সঙ্গে দেখা করতে চান। হোসেন, এটা পসিবল নয়। আমার বাবা ছুটিতে বাড়ি আসছে 2 সপ্তাহের জন্য। তাহলে উনি যতদিন থাকবেন আমরা কি দেখাও করব না? একজন বাবা তার মেয়েকে খুন করে ফেলেন সম্মানের জন্য, অনার কিলিং। কারণ তিনি রাগের বশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, কারণ উনি কোনোদিনও ওদের পরোয়াই করেননি। কারণটা যাই হোক না কেন, আসলে এটা একটা ভয়ঙ্কর আর হিংস্র ঘটনা। অনেক সময় এমন ঘটনা দেখা যায় যেখানে সন্তান নিজের বাবা মাকে, নিজের গ্র্যান্ড পেরেন্টসকে খুন করে বসে, টাকার লোভে, স্বাধীনতার লোভে, অনেক সময় মাথা গরম করে। ঘটনাগুলি বারবার ঘটে, তবুও প্রত্যেকবারই আমরা চমকে উঠি, স্তব্ধ হয়ে যাই। কেন এমনটা কেন হয়? কারণ এটা অমানবিক, পাগলের মতো আচরণ, আমাদের কল্পনার সীমার বাইরে বলে। এমনটা কি হতে পারে না যে আমরা একে অন্যকে তার যোগ্য সম্মানটা দিই, তাকে বাঁচার স্বাধীনতা দিই? এটা কি ঠিক যে যে সমস্ত জিনিস আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, আমাদেরকে খেপিয়ে তোলে, আমরা তাকে শেষ করে দেব? এটা কি ঠিক যার ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলবে না, তার নিজের ভাবনা প্রকাশের, নিজের কথা বলার অধিকারটুকুও নেই, তার বাঁচার কোনো অধিকার নেই? না জানি কতবার আমরা আমাদের থেকে আলাদা, আমাদের বিপরীত চিন্তার মানুষদের নিজেদের থেকে দূরে সরিয়েছি। তাদের এতটা দূরে সরিয়েছি যে তাদের অস্তিত্ব পর্যন্ত মুছে গেছে। আমরা নিজেদের পরিবারে, নিজেদের কর্মস্থলে না জানি কত রকমের জোর চুরি করে থাকি, চালাকি করি যাতে নিজেদের কার্যসিদ্ধি হয়, নিজেদের চাহিদা গুরুত্ব পায়, আমাদের চিন্তাধারা, আমাদের গেম প্ল্যান সফল হয়। শেষ কথাটা আমরাই বলবো। হয়তো এখন সে সময় এসে গেছে সংকল্প করার, ফয়সালা করার যে আমরা মানুষ, আর মানুষ হয়ে বাঁচব চিরকাল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর প্রত্যেক ব্যক্তিকে নিজের কথা বলার অধিকার দিন। জয় হিন্দ।